Subscribe now and press the bell icon. Never miss an update. এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে কন্টিনিউটি। কোন ফাংশনের কখন সন্ততা হবে এবং কখন অসন্ততা হবে, অর্থাৎ কখন কন্টিনিউয়াস হবে কখন ডিসকন্টিনিউয়াস হবে, আর কোন ফাংশনের কোন বিন্দুতে অন্তর্কলনযোগ্য হবে কিনা। এবার তোমরা এখানে সন্ততা অন্তর্কলনযোগ্যতা এটা করতে গেলে আমার ধারণা থাকার দরকার হচ্ছে সীমা, লিমিট, যেটা 11 এবং 12 প্রথমে দিয়ে করেছে। এবার অন্তর্কলন যোগ্যতা, এটাও আমাদের লিমিট লাগবে। তো কোন একটা অপেক্ষক সন্তত হলে অন্তর্কলন যোগ্য হবে কিনা বা অন্তর্কলন যোগ্য হলে সন্তত হবে কিনা, এই নিয়ে আজ আলোচনা করব। এখন প্রথমে যদি আমি সন্ততার কথা নিয়ে ভাবি, তাহলে যে কোনো একটা কার্ভের কথা ভাবছি। এই কার্ভের সেটা হচ্ছে y equal to fx, যে কোনো একটা কার্ভ, এরপরে যে কোনো একটা বিন্দু, বিন্দু থেকে x অক্ষের উপর একটা লম্ব টানছে। এই x অক্ষের উপর এটা হচ্ছে x equal to a, a0 বিন্দু, এই যদি, আর বাম দিকের কোন একটা বিন্দু, ডান দিকের কোন একটা বিন্দু নিচ্ছি। আমি যদি সমীকরণের কথা ভাবি, তাহলে এই সমীকরণ হচ্ছে x equal to a, এইটাকে যদি h বলি, এটাকে যদি h বলি, তাহলে এটা হবে x equal to a plus h, আর এটা হবে x equal to a minus h। তাহলে এটা x অক্ষের উপরে যে কোনো একটা বিন্দু, আমি যদি এটাকে ab বলি, এটা হচ্ছে pq কোটি, আর এটা হচ্ছে হয়তো rs। এখন pq এই সরেখা বা রেখাংশের সমীকরণ হচ্ছে x equal to a minus h। যেহেতু এটা y equal to fx, তার জন্য এই কোটিটা কত হবে? কোটিটা হবে f of a minus h। এই কোটিটা যে অর্ডিনেট যেটা হবে f of a plus h হবে, এবং এই যে অর্ডিনেট সেটা হচ্ছে f of a হবে। এখন যদি আমি p বিন্দুটাকে ক্রমশ a বিন্দু দিকে নিয়ে যাই, বাম দিক থেকে a বিন্দু দিকে, আবার a বিন্দুর ডান দিক থেকে যদি a বিন্দু দিকে নিয়ে যাই, r টেন্ডস টু a করি, তাহলে আমাদের q বিন্দুটা আস্তে আস্তে b বিন্দু দিকে যাবে, আবার h বিন্দুটাও আস্তে আস্তে b বিন্দু দিকে যাবে। তাহলে আমি যদি এখানে ক্রমশ বাম দিক থেকে p a বিন্দু দিকে যায়, আবার ঠিক ডান দিক থেকে আমি যদি a বিন্দু ডান দিক থেকে আমি যদি a বিন্দু দিকে আসি, তাহলে দেখব যে এইখানে যে h টা ছিল, এই h টেন্ডস টু 0 হবে, আর এইদিকে যে h টা ছিল সেটাও h টেন্ডস টু 0 হবে। তাহলে h টেন্ডস টু যদি 0 হয়, তাহলে এর ক্ষেত্রে কি আসবে? আমাদের f of a plus h, এটা টেন্ডস টু কত হবে? f of a plus 0 হবে। আবার f of a minus h
টেন্ডস টু কত হবে f অফ a মাইনাস 0 যখন h টেন্ডস টু 0 হবে। আর এই বিন্দুতে যে কোটিটা ছিল f অফ a, অর্থাৎ যদি দেখা যায় যে এর মান সসীম হয়, এর মান সসীম হয়, অর্থাৎ এই দুটো যদি সসীম হয় f অফ a মাইনাস 0 সমান f অফ a প্লাস 0, তাহলে আমরা বলি যে x ইকুয়াল টু a বিন্দুতে সীমার অস্তিত্ব আছে, সীমার অস্তিত্ব আছে। তাহলে সীমার যদি অস্তিত্ব থাকে এবং কি যে এই যে কোটি ওই বিন্দুতে যে কোটিটা আছে তার ভ্যালু যদি সসীম হয় এবং তারা যদি এদের সাথে সমান হয়ে যায় তাহলে বলবো যেটা সন্তত। অর্থাৎ আমি যদি কোনো অপেক্ষক y fx এর সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত যে কোনো বিন্দুতে আমরা সন্তত বলবো কখন, যদি ওই বিন্দুতে সীমার অস্তিত্ব থাকে এবং ওই বিন্দুতে অপেক্ষকের মানের অস্তিত্ব থাকে এবং তারা যদি সমান হয় তাহলে আমরা বলবো যে x ইকুয়াল টু a বিন্দুতে ওই অপেক্ষকটা সন্তত। অর্থাৎ ওই বিন্দুর কাছাকাছি বাম দিক বা ডান দিকে কোনো বিচ্ছিন্ন বিন্দু নাই। তাহলে y ইকুয়াল টু fx এই অপেক্ষকের সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত x ইকুয়াল টু a বিন্দুতে fx সন্তত অর্থাৎ কন্টিনিউয়াস হবে কখন না, তো যখন লিমিট x টেন্ডস টু, আমরা এটাকে পরে বলছি, সেটা হচ্ছে f অফ a মাইনাস 0 f অফ a সমান f অফ a প্লাস 0, এটা যদি হয় তাহলে আমরা বলবো সন্তত। এখন এইটাকে আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 f অফ a মাইনাস 0 মানে h লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h। এই দুটোকে আমরা কম্বাইন করে লিখতে পারি। এটাকে যদি আমরা প্লাস করে দিই এটা মাইনাস হবে। তাহলে আমরা যদি এই দুটোকে কম্বাইন করে লিখতে পারি যে লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h, কারণ এটা বিন্দুর বাম দিক থেকে যাচ্ছে, যেহেতু বাম দিক থেকে যাচ্ছে তাহলে h টেন্ডস টু 0 মাইনাস, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f অফ x বা লিমিট x টেন্ডস টু h টেন্ডস টু 0, এটা হচ্ছে 0 যদি লিখি 0 মাইনাস তার এটা হবে, এটা লিখি। আচ্ছা, এখন লিখবো কি লিমিট x টেন্ডস টু a মাইনাস fx, কারণ এই অপেক্ষকের কি বাম দিক থেকে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যদি আমি দেখি যে এইখান থেকে আমরা লিখতে পারি যে x মাইনাস a সমান যদি h ধরি তাহলে x সমান কত a প্লাস h হবে। তাহলে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f অফ a প্লাস h লিখতে পারি। ঠিক একই রকম ভাবে ডান দিক থেকে লিখতে পারি। তাহলে এই দুটোকে কম্বাইন করলে আমরা লিখব যে f অফ a, অর্থাৎ যদি সীমার অস্তিত্ব থাকে আর ফাংশনাল ভ্যালু যদি সমান হয় অবশ্যই এর মান সসীম হবে, এর মান সসীম হবে, এটা সব সসীম হবে। তাহলে আমাদের সীমার অস্তিত্ব থাকতে হবে এবং ফাংশনাল ভ্যালু মানের অস্তিত্ব থাকতে হবে। যদি থাকে তাহলে সন্তত হবে, না হলে সন্তত হবে না। এবার কখন সন্তত হয় আর কখন সন্তত হয় না এটা বলা হয়। কখন সন্তত হবে না, যদি দেখা যায় এই f অফ a মাইনাস 0 এটা যদি সসীম মান না থাকে,
এফ অফ এ প্লাস এটা যদি সসীম মান না থাকে সীমাস্থ ভ্যালুর ক্ষেত্রে লিমিট h টেন্ডস টু 0 লিমিট h টেন্ডস টু 0 আর কি যদি দেখা যায় এফ অফ এর সসীম ভ্যালু না থাকে তাহলে বলবো যে ডিসকন্টিনিউয়াস অর্থাৎ কি x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত হবে না যখন কি না তো যখন এক নম্বর সীমার অস্তিত্ব না থাকে এই সীমার অস্তিত্ব না থাকে তাহলে সন্ততা হবে না আবার যদি দেখা যায় লিমিট x টেন্ডস টু a প্লাস fx লিমিট x টেন্ডস টু a মাইনাস fx সমান f অফ a এইটা সমান কিন্তু এটা নট ইকুয়াল টু হয় বা সকলেই সমান না হয় তাহলে আমরা বলবো সীমার অস্তিত্ব নাই এবার মানে সন্তত নাই সীমার অস্তিত্ব না থাকলেও অসন্তত হবে আবার সীমার অস্তিত্ব আছে কিন্তু ফাংশনের ভ্যালুর মানে সমান নাই তাহলেও অসন্তত হবে এর অসন্ততা অনেক রকম আছে যে দূরীকরণযোগ্য অদূরীকরণযোগ্য দূরীকরণযোগ্য কি যদি দেখা যায় যে সীমার অস্তিত্ব আছে লিমিট x টেন্ডস টু a মাইনাস fx সমান লিমিট x টেন্ডস টু fx সীমার অস্তিত্ব আছে কিন্তু নট ইকুয়াল টু হয়তো f অফ a এই সীমার অস্তিত্ব আছে এর মান সসীম এর সাথে সমান না তখন সেটা হবে দূরীকরণযোগ্য অর্থাৎ এই সংজ্ঞাটা আমি লিমিট অনুসারে যদি করে দিই তাহলে আমরা সন্ততা হবে এটা হচ্ছে দূরীকরণযোগ্য অসন্ততা দূর করা যাবে এবার যদি অদূরীকরণযোগ্য এটা যদি দেখা যায় যে সমান না হয় তাহলে আমরা সন্ততা দূর করতে পারবো না এবং যদি না হয় তাহলে আমাদেরকে এসে লাইনের একটা বিচ্ছিন্ন অংশ থাকবে যেমন আমরা যদি কোনো ফাংশনের ক্ষেত্রে এই যেতে হঠাৎ এখান থেকে শুরু হয়ে যায় তাহলে কোন একটা বিন্দু আছে বিন্দুর বাম দিকে ডান দিকে এটা তাহলে এই যে অংশটা আছে জাম্প করা হয়েছে এটা জাম্প যদি অদূরীকরণযোগ্য অসন্তত থাকে ডিসকন্টিনিউটি থাকে তাহলে আমরা জাম্প পাবো জাম্প কি লাফ জাম্প হচ্ছে ডান সীমা থেকে সবসময় বাম সীমার মধ্যে লিমিট x টেন্ডস টু a প্লাস fx মাইনাস লিমিট x টেন্ডস টু এইটা হচ্ছে আমাদের লাফ যদি লাফ 0 হয় তাহলে দূরীকরণযোগ্য আর যদি লাফ 0 না হয় অর্থাৎ বাম সীমা ডান সীমা অন্তত সীমার পার্থক্য থাকে তাহলে জাম্প একটা মান পাবো যদি দেখা যায় জাম্পটা নেগেটিভ অর্থাৎ লেস দ্যান 0 তাহলে ডান দিকে আর নিচে নামবে আর যদি দেখা যায় যে গ্রেটার দ্যান 0 তাহলে এটা উপর থেকে শুরু হবে এবার অন্তর্করণ যোগ্যতা আমরা জানি 11 এ শিখেছি যে কোন বিন্দুতে x ইকুয়াল টু হয়তো a বিন্দুতে কোন অপেক্ষকের অন্তর্করণ যোগ্য যদি হয় তাহলে আমরা f ড্যাশ a সমান লিখি লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস f অফ a বাই h এখন এইটার অস্তিত্ব থাকবে কখন যদি এই সীমার অস্তিত্ব থাকে এই সীমার অস্তিত্ব যখন থাকবে তখন কি হবে এই সীমার অস্তিত্ব যদি থাকে তাহলে এটার অস্তিত্ব থাকবে এখন কোন অপেক্ষকের যদি বাম দিক থেকে যায় কোন বিন্দু দিকে দেখা গেল যে আমি এই x ইকুয়াল টু a
আমি বাম দিক থেকে যাচ্ছি, এই দিক থেকে যাচ্ছি, তাহলে নিশ্চয়ই আমাদের যে যদি এইচ হয় এর ভ্যালু, এটা যদি এ হয় তাহলে এটা হবে এ মাইনাস এইচ হবে এইটা। তার মানে এর এফ ড্যাশ এ সমান লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, আর আর এফ ড্যাশ এ সমান লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। অর্থাৎ এটা হচ্ছে বাম অন্তর্কলজ, এটা হচ্ছে ডান অন্তর্কলজ। এই দুটো অন্তর্কলজ যদি সমান হয়ে যায় তাহলে বলবো অন্তর্কলজের অস্তিত্ব আছে, আর যদি সমান না হয় তাহলে অন্তর্কলজের অস্তিত্ব নাই। তাহলে এখন যদি দেখা যায় যে অন্তর্কলজের অস্তিত্ব থাকলে কি সন্ততা হবে, বা সন্ততা হলে কি অন্তর্কলন যোগ্য হবে? এবার কোন একটা অপেক্ষকের অন্তর্কলন যোগ্য যদি হয় তাহলে নিশ্চয় এর মান সসীম হবে। তাহলে সসীম যদি হয় তাহলে আমি এখানে লিখতে পারি যে এফ অফ এ প্লাস এইচ সমান লিখতে পারি কি এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ ইন্টু এইচ প্লাস এফ অফ এ লিখতে পারি। কারণ এই এইচ এই যদি কেটে যায় তারপরে এটা সেটা বিয়োগ করে কেটে দেবে, থাকছে কি এটা, তার মানে এটা সমান এটা লেখা যায়। এবার যদি দুই দিকে আমি লিমিট নিয়ে নিই এফ অফ এ প্লাস এইচ সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ ইন্টু লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ প্লাস লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ। তাহলে এখান থেকে আমার যদি লিমিট ডেরিভেটিভ অস্তিত্ব থাকে তাহলে এখান থেকে আমি এফ ডট এ লিখতে পারি। এটা কি, এটা হচ্ছে 0 প্লাস হচ্ছে এটা যেহেতু এইচ এর উপর নির্ভর করে না এফ অফ এ, তার মানে এটার মান সসীম, সসীমের সঙ্গে যদি শূন্য গুণ করি তাহলে সেটা শূন্য হবে, অর্থাৎ এফ অফ এ। অর্থাৎ কোন অপেক্ষকের কোন বিন্দুতে যদি অন্তর্কলন যোগ্য হয় তাহলে অবশ্যই সেটা কি হবে, সন্ততা হবে। কিন্তু সন্ততা হলে অন্তর্কলন যোগ্য হতেও পারে নাও পারে, অর্থাৎ উল্টো দিক থেকে সবসময় সত্য নাই। এটা যে কোনো মডুলাস ফাংশনের সাহায্যে আমরা দেখাতে পারি। যে কোনো মডুলাস ফাংশন, কোন একটা ফাংশন আছে, হয়তো আমি এফ অফ এক্স সমান হয়তো 3x প্লাস মডুলাস x মাইনাস 1, আমি x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্ততা আর অন্তর্কলন যোগ্যতা পরীক্ষা করব। তাহলে আমি যদি সন্ততা পরীক্ষা করি তাহলে প্রথমে আমাকে f অফ 1 বের করতে হবে। তাহলে 3 into 1 plus 1 minus 1 সমান 3, limit x tends to 1 minus f of x সমান limit x tends to 1 minus 3x plus সমান 3 হবে, limit x tends to 1 plus f of x সমান limit x tends to 1 plus 3x সমান এটাও 3 হবে, কারণ যখন 1 বসাবো 3 প্লাস 1 মাইনাস 1 0, 3 হচ্ছে। যেহেতু
এটার সঙ্গে এটা সমান, তাহলে x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হবে। অতএব কি আছে, তাহলে আমি লিখতে পারি যেহেতু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx সমান f অফ 1 সমান লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx সমান 3। অতএব কি আছে, x ইকুয়াল টু 1 বিন্দুতে প্রদত্ত অপেক্ষকটি সন্তত। এবার হচ্ছে সন্তত তো হলেই, তাহলে কি অন্তর্কলনযোগ্য হবে? এবার আমি এর যদি অন্তর্কলন যোগ্যতা পরীক্ষা করি তাহলে আমি এর f ড্যাশ 1 লিখব, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f অফ 1 প্লাস h মাইনাস f অফ 1 বাই h। তাহলে 1 প্লাস h হচ্ছে 3, 1 প্লাস h প্লাস হচ্ছে 1 প্লাস h মাইনাস 1 মাইনাস এটা কত 3 বাই h সমান লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 3h প্লাস মডুলাস h বাই h। এখানে যেহেতু h টেন্ডস টু 0 মাইনাস, তাহলে h is less than 0, অতএব মডুলাস h সমান হচ্ছে মাইনাস h। তাহলে 3h মাইনাস h বাই h সমান 2 আসছে। ঠিক একই রকম ভাবে যদি আমরা আর f ড্যাশ 1 এর কথা ভাবি তাহলে লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of 1 plus h minus f of 1 by h লিমিট h টেন্ডস টু 0 প্লাস আমাদের এই ফাংশনটা লাস্ট হিসাবে এটাই আসবে, তাহলে 3h প্লাস মডুলাস h বাই h 3h প্লাস h বাই h, তাহলে এটা 4 হবে। যেহেতু h টেন্ডস টু 0 প্লাস, তাহলে মডুলাস h সমান h। তাহলে কি হচ্ছে যে এইটা নট ইকুয়াল টু এইটা, তাহলে আর f ড্যাশ 1 নট ইকুয়াল টু l f ড্যাশ 1। তাহলে কি হবে, x ইকুয়াল টু 1 বিন্দুতে প্রদত্ত অন্তর্কলনের অস্তিত্ব নাই। অস্তিত্ব নেই। তাহলে সন্তত হলেই অন্তর্কলন যোগ্য হয় না, কিন্তু অন্তর্কলন যোগ্য হলে অবশ্যই সন্তত হবে, যে কোনো উদাহরণ দিয়ে দেখানো যায়। এবার হচ্ছে যে কোন একটা অপেক্ষক হয়তো f অফ x অন্তর্কলন যোগ্য, আবার g অফ x অন্তর্কলন যোগ্য। যদি উভয় অন্তর্কলন যোগ্য হয় তাদের যোগফল, তাদের গুণফল, তাদের ভাগফল সবগুলো কিন্তু অন্তর্কলন যোগ্য হবে কোন বিন্দুতে। যদি দেখা যায় x ইকুয়াল টু a বিন্দুতে অন্তর্কলন যোগ্য হয়, তাহলে যদি g ড্যাশ a নট ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কি হবে, যোগফল, গুণফল, ভাগফল সবগুলো বা বিয়োগফল, অন্তরফল যাই না কেন সন্তত হবে। দুটো অন্তর্কলন যোগ্য অপেক্ষকের যোগফল, গুণফল, ভাগফল সবই কিন্তু অন্তর্কলন যোগ্য যদি হরটা নট ইকুয়াল টু 0 হয়। কিন্তু উল্টো দিকটা সত্য নয়, যে অন্তর্কলন যোগ্য যোগফল অন্তর্কলন যোগ্য হলে যে
আলাদা আলাদাভাবে অন্তর্যোগ্য হয় বা সন্তত হলে, যেমন x স্কয়ার মাইনাস a স্কয়ার বাই x মাইনাস a, এইটার ক্ষেত্রে এটা হচ্ছে যখন x নট ইকুয়াল টু a, আর এবার x ইকুয়াল টু a যদি হয় তাহলে এটা 2a হবে। তাহলে এই অপেক্ষকটা আমরা যদি দুটো পার্ট, এটা হচ্ছে সন্তত হবে, কিন্তু যে দুটো পার্ট করি, একটা হচ্ছে g অফ x সমান x স্কয়ার বাই x মাইনাস a, আর যদি হয়তো f অন x সমান a স্কয়ার বাই x মাইনাস a, এই একটা অপেক্ষক যেটা অন্তর্গ্রহণযোগ্য, কিন্তু এদের হচ্ছে gx মাইনাস fx মানে সন্তত। যদি দেখা যায় যে এটা হচ্ছে x স্কয়ার মাইনাস a স্কয়ার বাই x মাইনাস, এটা সন্তত হবে x ইকুয়াল টু a বিন্দুতে, কিন্তু এটাও সন্তত হবে না, এটাও সন্তত হবে না। অর্থাৎ যে কোনো ফাংশনের অন্তরফল, যোগফল বা গুণফল যদি সন্তত হয়, তাদের আলাদা আলাদা ফাংশনগুলোর সন্তত হতেও পারে, নাও পারে। সন্তত অপেক্ষকের অন্তরফল, যোগফল বা গুণফল সন্তত, কিন্তু যোগফল যদি সন্তত হয় তাহলে তাদের ওই অপেক্ষকগুলো আলাদাভাবে সন্তত হবে, এটা বলা যাবে না সবসময়। এবার যে কোনো পলিনোমিয়াল, বহুপদী, এরা যে কোনো বিন্দুতে আছে সন্তত। আমি যদি fx সমান হয়তো a0x টু দি পাওয়ার n প্লাস a1x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট হচ্ছে n একটা বহুপদী হয়, বহুপদীর সংজ্ঞার অঞ্চল অন্তর্গত যে কোনো মান x ইকুয়াল টু আলফা, বহুপদীর অন্তর্গত আলফা বলতে পারি, সি বলতে পারি, যেটা খুশি, যেটা কি হচ্ছে এই এর উপরে অবস্থিত, এর সংজ্ঞার অঞ্চল অন্তর্গত কোন একটা বিন্দু এটা, তাহলে এর সর্বত্রই পলিনোমিয়াল হচ্ছে সন্তত হবে। তো বা যদি sin x cos x এরা হচ্ছে যে কোনো বাস্তব মানের জন্য সংজ্ঞাত, সন্তত হবে, অন্তর্যোগ্য হবে। এটার ক্ষেত্রে তাই, এখানে যে কোনো বাস্তব মানের জন্য সন্তত বা অন্তর্যোগ্য হবে, এটা মাথায় রাখতে হবে। এবার যে সন্তত, অসন্তত, অন্তর্যোগ্যতা, এইগুলো বাড়িতে প্র্যাকটিস তো করতেই হবে। তারপরে পরের ক্লাসে বাকি যে অন্তর্কলন যোগ্যতা তো হলেই, এবার অন্তর্কলন যোগের বা অন্তর্কলজ বা অন্তর্কল, অবকলন বা অন্তর্কলন সম্বন্ধে আলোচনা করা হবে। আজ এখানে শেষ করছি।